আসসালামু আলাইকুম। নবম এবং দশম শ্রেণীর গণিতের আরও একটি নতুন টিউটোরিয়ালে তোমাদের স্বাগতম। তৃতীয় অধ্যায়ে বীজগাণিতিক রাশির এটি 12তম পার্ট। 12তম পার্টে থাকছে 73 পৃষ্ঠার 26 থেকে 33 নং প্রশ্নের সমাধান। আমরা শুরু করছি 26 নং প্রশ্ন দিয়ে। এখান থেকে মূলত কয়েকটি অঙ্ক রয়েছে মুনাফা সংক্রান্ত অঙ্ক, যেগুলো আমরা অষ্টম শ্রেণীতে সর্বশেষ করেছিলাম। মুনাফার একই হারে 300 টাকার 4 বছরের সরল মুনাফা ও 400 টাকার 5 বছরের সরল মুনাফা একত্রে 128 টাকা হলে শতকরা মুনাফার হার কত? একটু খেয়াল করে দেখো, দুইটা অংশ দেওয়া আছে আর দুইটা অংশের মুনাফা হচ্ছে 128 টাকা। 300 টাকার 4 বছরের মুনাফা আর 400 টাকার 5 বছরের মুনাফা, এই দুটি মুনাফা মিলে হচ্ছে 128 টাকা। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান, তো শতকরা মুনাফার হার কত? আমরা সমাধান শুরু করছি। প্রথমে লিখে নেই, মনে করি বার্ষিক মুনাফার হার 8 টাকা। মুনাফার হার 8 টাকা, আমরা এটা 8 ধরে নিলাম। উভয় ক্ষেত্রে 8 টাকা। 300 টাকার 4 বছরের সরল মুনাফা। আমরা সর্বশেষ অষ্টম শ্রেণীতে সরল মুনাফার সূত্র শিখেছিলাম, আই সমান PRN। তো এখানে পিতে আসল, আরতে মুনাফার হার, আর এনতে হচ্ছে সময় বা বছর। 300 টাকা জমা রাখছিল হচ্ছে 4 বছরের জন্য, তাহলে 300 সময় হচ্ছে 4 আর মুনাফার হার আর। আমরা যদি গুণন করি 3 4 1200 আর পাই, এটা 300 টাকার মুনাফা পাইলাম। অনুরূপভাবে 400 টাকার 5 বছরের সরল মুনাফা আমরা পাচ্ছি 2000 আর। এখন দেখো, এই দুইটা মুনাফা মিলে আছে হচ্ছে 128 টাকা, প্রশ্নেতে দেওয়া আছে 1200 আর 2000 আর, মানে এই দুই ক্ষেত্রের মুনাফা মিলে একত্রে হচ্ছে 128। তো প্রশ্ন মতে আমরা লিখতে পারি 1200 আর যোগ 2000 আর সমান 128, কারণ 300 টাকার মুনাফা আর 400 টাকার মুনাফা মিলেই তো 128 টাকা। এখান থেকে আমরা আর এর মান বের করব। 1200 আর 2000 আর যদি আমরা যোগ দেই পাই 3200 আর। আমরা আর এর মান বের করব। 3200 আর এর সাথে আছে গুণ আকারে, অপর পাশে গিয়ে 128-এর সাথে ভাগ হলো। 128কে 32 দ্বারা ভাগ দিলে আসে 0.04। আমরা জানি মুনাফার হার হচ্ছে শতকরা, তার মানে পার্সেন্টেজ নিয়ে আসতে হবে। পার্সেন্টেজ নিয়ে আসার জন্য আমরা এই মানটাকে 100 দ্বারা গুণন দেব, অর্থাৎ শতকরায় প্রকাশ করার জন্য 100 দ্বারা গুণন করে নিলাম। 0.04কে 100 দ্বারা গুণন দিলে আমরা পাই 4%। অতএব শতকরা মুনাফার হার 4%। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি চেষ্টা করেছি সবচেয়ে সহজ পদ্ধতিতে অঙ্কটি করে দেবার জন্য। 27 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 4% হার মুনাফায় কোনো টাকার 2 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য 1 টাকা হলে মূলধন কত? আবার প্রশ্নটি পড়ে নাও। মুনাফার পার্থক্য দেওয়া আছে 1 টাকা। কোন কোন মুনাফা? চক্রবৃদ্ধি মুনাফার সরল মুনাফা। আমরা জানি চক্রবৃদ্ধি মুনাফাটার পরিমাণ বেশি হয় সরল মুনাফার চেয়ে, তার মানে চক্রবৃদ্ধি মুনাফার থেকে যদি সরল মুনাফা বিয়োগ করি আমরা পাই 1 টাকা। তো আমাদের দুটি মুনাফা বের করতে হবে, একটা চক্রবৃদ্ধি মুনাফা আর একটা সরল মুনাফা। আর এই মুনাফার জন্য দেখো তথ্য দেওয়া আছে মুনাফার হার আর হচ্ছে সময়, আসল কিন্তু দেওয়া নাই। আমরা সমাধান শুরু করি। আমরা জানি সরল মুনাফা আয় সমান PRN। এখানে আমরা দুটি মান পাচ্ছি, মুনাফার হার আর হচ্ছে সময়, সেই দুটি মান এখানে আমরা লিখে নেব, পরেই লিখে নিই। আর চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে C - P। সিতে হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন, সিতে চক্রবৃদ্ধি মূলধন। চক্রবৃদ্ধি মূলধনের সূত্র P × 1 + R⁴ আর সেখান থেকে বিয়োগ হচ্ছে মূলধন। আমরা সাইটে মানগুলো লিখে নিচ্ছি। P সমান হচ্ছে মূলধন, যেটির মান দেওয়া নেই। মুনাফার হার 4%, পার্সেন্ট সরাইলে 0.04, পার্সেন্ট সরবে 100 দ্বারা ভাগ দিলে। আর এন সমান সময় বা বছর, 2 বছর দেওয়া আছে। তো প্রশ্ন মতে এখানে আমরা মান না লিখে একদম সরাসরি এই অঙ্কের রাশিতেই মান লিখে নেব। প্রশ্ন মতে দেখো, প্রথমের যে সূত্রটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে, এটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র P × 1 + R⁴ - P।
সেখান থেকে বিয়োগ দিছি PRN, বিয়োগ দিলাম কেন? এটা হচ্ছে সরল মুনাফা। আর প্রশ্নতে বলা আছে সরল মুনাফা আর চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য হচ্ছে 1 টাকা। এই যে পার্থক্য মানে বিয়োগ, বিয়োগ দিয়ে এখানে আমরা 1 লিখেছি। এখন পরের লাইনে আমরা মান বসাইলাম, আর এর মান এবং এন এর মান। এখানে আর এর মান 0.04, আর এদিকে এন এর মান হচ্ছে এই যে উপরে পাওয়ার হিসেবে ছিল, এন এর মান 2, আর এখানে PRN এ আমরা মান বসাই। তারপর আমরা এই ব্র্যাকেটের ভিতরে এদিকে যোগ দিতে পারি। যোগ দিলে আমরা পাই P × 1.04 হোল স্কোয়ার মাইনাস P, আর এদিকে আমরা যদি 0.04 × 2 করি তাহলে আমরা পাই P × 0.08 সমান হচ্ছে 1। এখন 1.04 উপরে স্কোয়ার, তার মানে 1.04 গুণন 1.04 করলে আসে 1.0816, আর এদিকে পির সাথে এটা গুণন করলে ওইটাই থাকে, সমান চিহ্ন দিয়ে 1। এখন দেখো এখানে পি আছে, এখানে পি আছে, এখানে পি আছে, আমরা পি একটা কমন নিলাম। পি কমন নিলে পি দ্বারা ভাগ দেই, ভাগ দিয়ে ভাগফলগুলো পির সাথে গুণ আকারে লিখি, এগুলো বন্ধনীর ভিতরে থাকবে। দেখো আমি কমনের বিষয়টা আবারও বলছি। এই যে এখানে একটা পদ, এই পি ইন্টু 1 দিয়ে এটা একটা পদ, এই পি একটা পদ, আর এখানে পি ইন্টু 0.08 তিনটা পদ আছে। তিনটা পদ থেকেই আমরা পি কমন নিলাম, কারণ প্রতিটি পদেই পি আছে। তো পি দ্বারা ভাগ দিলে এখানে থাকে 1.0806 লিখে নিয়েছি। এখানে পিকে ভাগ দিলে 1 থাকে, এখানে পি ভাগ হয়ে গেলে 0.08 থাকে। এখন ব্র্যাকেটের ভিতরে এদিকে আগে 1 লিখে নিই, ব্র্যাকেটের ভিতরে আমরা বিয়োগ দেব 1.0816 থেকে 1 এবং 0.08 বিয়োগ দেব। তো বিয়োগ দিলে আমাদের থাকে P × 0.0016 সমান হচ্ছে 1। এটা আছে পির সাথে গুণ আকারে, অপর পাশে গেলে ভাগ হবে, ভাগ দিলে আমরা পির মান পাচ্ছি 625। পির মান 625 আর পিতে হচ্ছে মূলধন, তার মানে আমাদের মূলধন নির্ণয় হয়ে গেছে। অতএব নির্ণেয় মূলধন 625 টাকা। 27 নং প্রশ্নের সমাধান শেষ। 28 নংয়ে চলে যাচ্ছি। কোনো আসল 3 বছরের সরল মুনাফা সহ 460 টাকা এবং 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা হলে শতকরা মুনাফার হার কত? এই অঙ্কটা অষ্টম শ্রেণীর জন্য ইম্পর্টেন্ট ছিল। তোমাদের সুবিধার্থে বলে রাখছি, তোমাদের এই তৃতীয় অধ্যায়ের অনুশীলনী 3.5 থেকে পরীক্ষাতে খুবই কম প্রশ্ন আসে, মাঝে মধ্যে আসে কিন্তু সেটার পরিমাণ খুবই কম। আমি বিগত যে বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করে দেখলাম, তাতে বলা চলে যে মোটামুটি 15% থেকে 20% মতো কোশ্চেন হয় এখান থেকে। আর সবচেয়ে বেশি প্রশ্ন হয় মূলত অনুশীলনী 3.1 এবং 3.2 থেকে। তারপরেও যেহেতু সিলেবাসে আছে, এখান থেকে MCQ আসে অনেক সময়, আমরা অবশ্যই এগুলো আয়ত্তে রাখব। তো সমাধান শুরু করছি। এই অঙ্কটাতে আমাদের যে কাজটা করতে হবে, আসল যোগ 5 বছরের মুনাফা আছে, আর এখানে আছে আসল যোগ 3 বছরের মুনাফা। এটাকে একটু ভেঙে লিখতে হবে। যারা বর্তমানে 10ম শ্রেণীতে অবস্থান করছো, তারা 8ম শ্রেণীতে এই অঙ্কটা একদম হুবহুই করে এসেছিলে। আর বর্তমানে যারা 9ম শ্রেণীতে, তারা তো 8ম শ্রেণীতে নতুন কারিকুলামের বই পড়েছিলে, সেই বইতে এরকম অঙ্ক হুবহু নেই, তবে অনেকটা কাছাকাছি অঙ্ক ছিল। তা আমরা আসল যোগ 5 বছরের মুনাফা, এই যে এখানে দেখতে পাচ্ছি 5 বছরের সরল মুনাফা সহ 600 টাকা। তার মানে এই 600 হচ্ছে মুনাফা আসল, আর মুনাফা আসলে দুটি উপাদান থাকে, একটা হচ্ছে আসল আর একটা হচ্ছে মুনাফা। আর এই 600-র মধ্যে মুনাফা আছে 5 বছরের, আর তার উপরের যে অংশটা এখানে আছে 3 বছরের মুনাফা। এটাও আমরা ভেঙে লিখলাম, আসল যোগ 3 বছরের মুনাফা সমান 460। এখন আমাদের বিয়োগ করতে হবে, এখানে লিখে নিলাম বিয়োগ করে। বিয়োগ করলে থাকে হচ্ছে 2 বছরের মুনাফা। আসলের সাথে আসল বিয়োগ, নিচের চিহ্নগুলো পরিবর্তন করে নেই, তোমরা এখন বড় ক্লাসে উঠেছো। বিয়োগ করলে নিচের চিহ্নগুলো পরিবর্তন হয়, আর বিয়োগ দিলে আমরা 5 বছরের মুনাফা থেকে 3 বছরের মুনাফা বিয়োগ করলে পাই 2 বছরের মুনাফা। আসলের থেকে আসল বিয়োগ হয় একটা থেকে একটা, আর 600 থেকে 460 বিয়োগ দিলে থাকে হচ্ছে 140। অবশ্যই তোমরা ক্যালকুলেশনগুলো মিলিয়ে নেবে। তারপর আমাদের এই যে অঙ্কের ভিতরে 3 বছর এবং 5 বছর আছে, এই দুইটির যে কোনো একটা বছর নিয়ে
ওই বছরের মুনাফা নির্ণয় করতে হবে। হয় তোমরা 5 বছরের মুনাফা বের করতে পারো অথবা 3 বছরের। তো আমরা এখানে প্রথমে 1 বছরের মুনাফা বের করি। 140কে 2 দ্বারা ভাগ দিলে 1 বছরের মুনাফা বের হবে, কারণ 140 হচ্ছে 2 বছরের মুনাফা, আর ভাগ দিলে আমরা পাই 70। তারপর এখানে আমরা 3 বছরের মুনাফা বের করে নিলাম। 70-এর সাথে 3 গুণন করে 210। আমরা আসল বের করতে পারবো এখন, মানে মূলধন যেটা আছে, আসল পি সমান মুনাফা আসল বিয়োগ হচ্ছে মুনাফা। এখানে মুনাফা আসল 3 বছরেরটা আমরা নিয়েছি, 3 বছরের মুনাফা বের করেছি 210। তার মানে এখানে আমাদের 3 বছরের মুনাফা আসল বসানো লাগবে। 3 বছরের মুনাফা আসল হচ্ছে 460, সেখান থেকে বাদ দিচ্ছি 210, বাদ দিলে থাকে 250 টাকা। এটা হচ্ছে আমাদের আসল বা মূলধন। কিন্তু আমাদের বের করতে হবে মুনাফার হার। তো মুনাফার হারের সূত্র আছে, মুনাফার হার আর সমান আই ভাগ পি এন। আমরা সাইটে মানগুলো লিখি। এখানে আসল পি সমান 250, যেটা প্রথম অংশে আমরা বের করে নিয়েছি। তারপরে সময় এন সমান 3, মুনাফা আয় সমান 210, এটাও আমরা একটু আগে বের করেছি। 3 বছরের মুনাফা। এখানে আমরা যদি 5 বছরের মুনাফা বের করতাম তাহলে কিন্তু আমরা এখানে 5 লিখতাম, আসলে ওই 250 থাকতো বা ওইটাই বের হতো। মুনাফার হার বের করতে হবে। আমরা মান বসাই। লবে আয় ছিল, আয়ের মান 210, হরে পি ইন্টু এন আছে, পির মান হচ্ছে 250, তার সাথে গুণন 3, নিচে গুণন দিলে বের হয় 750। 210কে ভাগ দিলে আসে 0.28। আর মুনাফার হারে শতকরা নিয়ে আসতে হবে। শতকরার জন্য 100 দ্বারা গুণন, 100 দ্বারা গুণন দিলে আমরা পাচ্ছি 28%। অতএব নির্ণয় মুনাফার হার 28%। 28 নং প্রশ্নেরও সমাধান শেষ। 29 নংয়ে চলে যাচ্ছে। শতকরা বার্ষিক 5 টাকা হার সরল মুনাফায় কত টাকা 13 বছরে সবৃদ্ধি মূলে 990 টাকা হবে। এখানে সবৃদ্ধি মূলে লিখতে হবে। মুনাফার হার দেওয়া আছে 5%। কত টাকা 13 বছরে সময় দেওয়া আছে, কত টাকা সবৃদ্ধি মূলে 990 টাকা হবে। তার মানে সরল মুনাফার অঙ্ক আমাদের বের করতে হবে আসল, আসল বা মূলধন। সবৃদ্ধি মূল দেওয়া আছে 990। আমরা সমাধান শুরু করি। আমরা জানি সরল মুনাফা আয় সমান পি আর এন। এখানে সরল মুনাফার কথা বলা আছে, চক্রবৃদ্ধি নাই। তো আমরা আয় সমান পি আর এন লিখে নিলাম। এখানে যেহেতু সবৃদ্ধি মূল মানে হচ্ছে মুনাফা আসল দেওয়া আছে, তো এদিকেও আমরা চলকের সাহায্যে মুনাফা আসল বের করে নেব। তো এখানে মানগুলো আগে লিখে নিচ্ছি। পি সমান মূলধন, আর সমান মুনাফার হার 5%। 100 দ্বারা ভাগ দিলে সরে যায়, আর তখন মান বের হয় 0.05। তারপর সময় এন সমান 13 বছর। তারপর এস দ্বারা সবৃদ্ধি মূল লেখা হয়, এস এর মান 990। এখানে আমরা সরল মুনাফার সূত্র লিখেছি। আমরা সরল মুনাফা বের করার চেষ্টা করি চলকের সাহায্যে। পি ইন্টু আর এর মান হচ্ছে 0.05, এন এর মান 13, গুণন দিলে আমরা পাই 0.65 পি। এটা আমাদের সরল মুনাফা। আবার সবৃদ্ধি মূল মানে হচ্ছে মুনাফা আসল। মুনাফা আসলের সূত্র হচ্ছে আসল যোগ মুনাফা অথবা মুনাফা যোগ আসল। এখানে আমরা পির মান যা আছে তাই, আয়ের মান পাচ্ছি 0.65 পি। তাহলে এখানে একটা পি আর এখানে হচ্ছে 0.65 পি, যোগ দিলে আমরা পাই 1.65 পি। এটা হচ্ছে আমাদের সবৃদ্ধি মূল বা মুনাফা আসল। প্রশ্নতেও একটা সবৃদ্ধি মূল দেওয়া আছে 990। তো প্রশ্ন মতে আমরা 1.65 পি সমান লিখতে পারি 990। পির মান বের করব। 1.65 আছে গুণাকারে, ওই পাশে গেলে ভাগ হবে, ভাগ দিলে আমরা পির মান পাচ্ছি 600। পির মান মানেই হচ্ছে উত্তর। অতএব নির্ণেয় মূলধন 600 টাকা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি ধারাবাহিকভাবে টিউটোরিয়ালগুলো পেতে চাও আর এই টিউটোরিয়ালগুলো দ্বারা যদি তোমাদের কিঞ্চিত পরিমাণও উপকার হয়, তাহলে অবশ্যই আমাকে একটু সাপোর্ট করে যাবে, ইন্সপায়ার করে যাবে। স্যার সাপোর্টের জন্য তোমাদের কোনো টাকা পয়সা খরচ করতে হবে না, শ্রম ব্যয় করতে হবে না, জাস্ট একটা ক্লিকে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখো। পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। 30 নং প্রশ্ন। শতকরা বার্ষিক 5 টাকা হার মুনাফায় কত টাকা 12 বছরে সবৃদ্ধি মূল 1280 টাকা হবে। অনেকটা 29 নংয়ের মতোই, সামান্য একটু মানের পরিবর্তন। এটা নিয়ে আর অত আলোচনা করছি না। প্রথমে সরল মুনাফার সূত্র লিখে নিলাম। এদিকে
যে সকল চলকের মান আছে সেটা লিখে নিলাম। তারপর আমরা এখানে মান বসাই, গুণন দিলে আমরা পাই 0.6p। এখন সবৃদ্ধিমূল S সমান P প্লাস I, অর্থাৎ আসল যোগ মুনাফা। আসলের তো মান নাই, পি অমনি থাকলো, মুনাফার এখানে একটা আমরা মান পাইছি 0.06p, লিখে নিলাম। যোগ দিলে হয় 1.6p। প্রশ্ন মতে 1.6p সমান 1280। 1.6 গুণ ছিল, এই পাশে ভাগ হবে, ভাগ দিলে আমরা পির মান পাচ্ছি 800। এটাই আমাদের নির্ণেয় মূলধন 800 টাকা। তারপর 31 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। প্রশ্নপত্রটি ভালো করে পড়ে নেই। 5% হার মুনাফায় 8,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য নির্ণয় করো। প্রশ্নগুলোতে একটু কারেকশন করে নিবা, অনেকগুলোতে মোটামুটি বানান একটু ভুল হয়েছে, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি। 5% হার মুনাফায় 8,000 টাকার 3 বছরের সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করতে হবে। তার মানে এই অঙ্ক থেকে আমাদের দুইটা মুনাফা বের করতে হবে, একটা সরল মুনাফা আর একটা চক্রবৃদ্ধি মুনাফা। যে কোনো একটা আগে বের করলেই হবে, আগে পিছিয়ে কোনো সমস্যা নেই। আমরা সমাধানের শুরুতে চক্রবৃদ্ধি মুনাফা বের করে নেব। চক্রবৃদ্ধি মুনাফার জন্য চক্রবৃদ্ধি মূলধন লাগবে, আর চক্রবৃদ্ধি মূলধনের সূত্র হচ্ছে C সমান P ইন্টু 1 প্লাস R টু দি পাওয়ার N। এখানে অন লিখবা, ইংরেজিতে লিখবা। অষ্টম শ্রেণী থেকে অনেকগুলো মান কপি করা হয়েছে, যে কারণে এখানে বাংলায় থেকে গেছে, তোমরা একটু এটা কারেকশন করে নিবা। তারপর আমরা সাইটে মানগুলো লিখে নিই। এখানে আসল P সমান 8,000, সময় N সমান 3, মুনাফার হার R সমান 5%, পার্সেন্ট সরানোর জন্য 100 দ্বারা ভাগ দিলে আসে 0.05। এখন এই মানগুলো আমরা এখানে বসাই। 8,000 গুণন পির মান 8,000 গুণন, এই যে অনকে 1কে অন করে ফেলেছি, আর এর মান, আর এদিকে এন এর মান হচ্ছে 3। ব্র্যাকেটের ভিতরে যোগ করলে আসে 1.05, তার উপরে পাওয়ার হচ্ছে 3, তার মানে 1.05 গুণন 1.05 গুণন 1.05। এই 3 বার গুণন দিলে আসে 1.157625। 8,000-এর সাথে গুণন দিলে 9,261 টাকা। এটা আমাদের চক্রবৃদ্ধি মূলধন, কিন্তু আমাদের লাগবে হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। তা আমরা কি করব? অতএব 3 বছরের চক্রবৃদ্ধি মুনাফা সমান, এই চক্রবৃদ্ধি মূলধন থেকে মূলধনটা বাদ দেব। চক্রবৃদ্ধি মূলধন 9,261 টাকা, আর মূলধন হচ্ছে 8,000, বিয়োগ দিলে থাকে 1,261 টাকা। আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাইছি, এখন বের করব সরল মুনাফা। তো আমরা সরল মুনাফার সূত্র লিখি, আবার সরল মুনাফা I সমান PRN, মান বসাই, গুণন করলে পাই 1,200 টাকা। অতএব চক্রবৃদ্ধি মুনাফা ও সরল মুনাফার পার্থক্য, আমরা চক্রবৃদ্ধি মুনাফা পাইছি 1,261, এখান থেকে বাদ দিচ্ছি 1,200, তো আমরা পাই 61 টাকা। এটাই আমাদের 31 নং প্রশ্নের সমাধান। এখন 32 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে। সমাধান এখন আমরা করব। 32 নং প্রশ্নটি পড়ে নেই। মিষ্টির উপর মূল্য সংযোজন কর ভ্যাট X%। ভ্যাটের পূর্ণরূপ হচ্ছে ভ্যালু অ্যাডেড ট্যাক্স X%। একজন বিক্রেতা ভ্যাট সহ P টাকার মিষ্টি বিক্রয় করলে তাকে কত টাকা ভ্যাট দিতে হবে? P টাকার মিষ্টি বিক্রয় করবে, আর ভ্যাটের পরিমাণ X%। শেষে X-এর এবং P-র মান দিয়ে দিয়েছে, ভ্যাটের পরিমাণ নির্ণয় করতে হবে। তো আমরা সমাধান শুরু করি। প্রথমে যে মানগুলো দেওয়া আছে সেটা লিখে নিলাম। দেওয়া আছে বিক্রয় মূল্য P সমান 2300 টাকা, এটা প্রশ্নেই দেওয়া আছে, এবং ভ্যাট X সমান 15%। এখন এই 15% মানে কি? 15% মানে শতকরা 15, মানে 100 টাকায় 15 টাকা। আমরা এই 15% দিয়েই শুরু করি অঙ্কটা। মিষ্টির মূল্য 100 টাকা হলে, মিষ্টির মূল্য 100 টাকা হলে 15% ভ্যাট সহ বিক্রয় মূল্য, তার মানে 100 টাকার মিষ্টি কিনতে 15 টাকা ভ্যাট দিতে হবে। তখন বিক্রয় মূল্য দাঁড়াবে 100 যোগ 15 সমান 115 টাকা। তার মানে 115 টাকায় ভ্যাট হচ্ছে 100 টাকা, 115 টাকায় ভ্যাট 15 টাকা, 115 টাকায় ভ্যাট 15 টাকা। তাহলে 1 টাকায় ভ্যাট কি হবে? আগের চেয়ে কমবে, তাহলে 15 ভাগ হচ্ছে 115। এখন আমরা বের করব 2300 টাকার ভ্যাট। অতএব 2300 টাকার ভ্যাট 1-এর চেয়ে বাড়বে, 1 টাকায় যত ভ্যাট 2300 টাকায় তার চেয়ে বেশি,
আর বেশি হওয়ার জন্য এই যে উপরের অংশে 15, এই 15-র সাথে 2300 গুণন তোমরা অবশ্যই উপরে নিচে ভাগ চিহ্ন ব্যবহার করবে। 15 আর 2300 গুণন দিলে যে মান আসে তাকে 115 দ্বারা ভাগ দিলে আমরা পাই 300 টাকা। তার মানে 2300 টাকার যে মিষ্টি বিক্রি করছে তার মধ্যে ভ্যাটের পরিমাণ 300 টাকা। অতএব নির্ণেয় ভ্যাট 300 টাকা। আমাদের 32 নং প্রশ্নের সমাধান শেষ। এখন 33 নং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি। এটি একটি সৃজনশীল প্রশ্ন। তোমাদের জন্য এই অঙ্কটা ইম্পর্টেন্ট আছে, বিশেষ করে পরীক্ষাতে এই ধরনের অঙ্কগুলোই মোটামুটি এসে থাকে। কোনো সংখ্যা ও ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3, এইটুকুই উদ্দীপক। এখান থেকে আমাদের ক নম্বরে যে প্রশ্নটি করেছে, সংখ্যাটিকে এক্স চলকে প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। আমরা সমাধান শুরু করি। প্রথমে দেওয়া আছে লিখলেই ভালো হতো, কারণ এক্স চলকে নিতে বলেছে, তো আমরা মনে করেই লিখে নিলাম, কারণ অনেক সময় এ চলক দেওয়া থাকবে না। মনে করি সংখ্যাটি এক্স। এখন তারপরে বলছে ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা। গুণাত্মক বিপরীত মানে হচ্ছে এক্সের গুণাত্মক বিপরীত রাশি বা সংখ্যা। এক্সের গুণাত্মক বিপরীত রাশি বা সংখ্যা আমরা দুটার যে কোনো একটা লিখতে পারি। গুণাত্মক বিপরীত মানে এই এক্সের নিচে মনে মনে একটা অন আছে। গুণাত্মক বিপরীত হইলে এই অনটা উপরে চলে যাবে, নিচে যে একটা মনে মনে অন আছে ওটা উপরে যাবে। অর্থাৎ সহজ কথায় যখনই কোনো সংখ্যার গুণাত্মক বিপরীত লিখতে বলবে তখন আমরা 1 ভাগ লিখব। 1 ভাগ দিয়ে যে সংখ্যার গুণাত্মক বিপরীত সেটাকে লিখে দেব। তো এখানে আমরা এক্সের গুণাত্মক বিপরীত পাচ্ছি 1 ভাগ এক্স। আশা করি বিষয়টি ক্লিয়ার। এখন এই সংখ্যা আর এই গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি হচ্ছে 3। তার মানে এই দুটার যোগফল প্রশ্ন মতে এক্স প্লাস 1/x সমান হচ্ছে 3। আমাদের ক নং প্রশ্নের সমাধান শেষ। খ নংয়ে এক্স কিউব মাইনাস 1 ভাগ এক্স কিউবের মান নির্ণয় করতে বলেছে। তা আমাদের একটু আগে ক নাম্বারে আমরা যে মানটা পাইলাম ওই মান দিয়ে এই অঙ্কের সমাধান করা যাবে না। কেন করা যাবে না একটু পরেই বুঝতে পারবে। সমাধান শুরু করছি। ক নং হতে পাই আমরা ক নাম্বারে এক্স প্লাস 1/x এর মান বের করেছিলাম 3। এখানে এ কিউব মাইনাস বি কিউব আছে। আমরা এ কিউব মাইনাস বি কিউবের যদি সূত্র প্রয়োগ করি তো আমরা পাবো এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো এখানে আমাদের এক্স মাইনাস 1 ভাগ এক্সের মান লাগবে, কিন্তু এখানে আছে হচ্ছে প্লাস মান। এই যে সূত্রতে যদি প্লাসই থাকতো তাহলে এখানে আমাদের আর মান নিয়ে কোনো ঝামেলা হতো না, কিন্তু এখানে আছে আমাদের প্লাস, আর সূত্র প্রয়োগ করলে আমরা মাইনাস পাবো। সেই জন্য আমাদের মাইনাসের মান বের করে নিতে হবে। যখন এই ধরনের প্লাসের মান থাকবে মাইনাস দরকার হবে, আবার মাইনাস থাকবে প্লাস দরকার হবে, তখন আমরা এ প্লাস বি অথবা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা প্রয়োগ করব। তো এখানে আমাদের প্লাসের মান দেওয়া আছে, মাইনাসের মান দরকার। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করি, যে আমরা জানি এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এখানে এ হচ্ছে এক্স আর বি হচ্ছে 1/x। এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab। এই এক্সের সাথে এক্স ভাগ হয়ে যায়, তাহলে এখানে থাকে 4×1=4। আর এদিকে এক্স প্লাস 1 ভাগ এক্সের মান হচ্ছে 3। তো বা দিয়ে এদিকে যা আছে তাই এখানে আমরা মান লিখে নিলাম 3, আর এদিকে থাকে হচ্ছে -4। এখন 3 উপর স্কোয়ার মানে হচ্ছে 9 আর -4। 9 থেকে 4 বাদ দিলে আমরা এদিকে পাই হচ্ছে 5। স্কোয়ার আছে, মান নির্ণয়ের ক্ষেত্রে স্কোয়ার অপর পাশে যদি আমরা সরিয়ে বর্গমূল করি তাহলে এখানে মান নির্ণয়ের অঙ্কে প্লাস এবং মাইনাস চিহ্ন ব্যবহার করতে হবে। অর্থাৎ বর্গমূল করা হলো এই লাইনে। বর্গমূল করলে রুট যে আসে, রুটের সামনে প্লাস এবং মাইনাস চিহ্ন বসে। অবশ্যই মান নির্ণয়ের অঙ্কে আমরা এই চিহ্ন ব্যবহার করব। অনেকেই শুধু ধনাত্মক মান দিয়ে করে থাকেন। আসলে তাদেরকে আমি অনুরোধ করব মান নির্ণয়ের ক্ষেত্রে অবশ্যই ধনাত্মক চিহ্ন এবং ঋণাত্মক চিহ্ন ব্যবহার করতে হবে, কারণ প্লাস মাইনাস √5 বর্গই হচ্ছে 5, মানে 5। মাইনাস যদি নেওয়া হয় তারপরেও 5 হয়, আবার প্লাস মান দিয়েও যদি আমরা বর্গ করি তারপরেও 5 হয়ে যাবে। আমরা এখানে মাইনাসের মানটা পেয়ে গেছি। এখন আমরা প্রদত্ত রাশিটা লিখে দিই। সূত্র বসানোর জন্য প্রথমে হোল কিউব করে নিলাম, অর্থাৎ এক্স লিখে
ব্র্যাকেট দিয়ে কিউব, এখানেও 1/x লিখে কিউব দিলাম। এখন a কিউব মাইনাস b কিউবের সূত্র বসাও, a মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস বি। তারপর মান বসাও, x মাইনাস 1/x এর মান হচ্ছে, এদিকে আগে একটু কেটে নিই, x এর সাথে x ভাগ হয়, তারপরে মান বসালাম। x মাইনাস 1/x এর মান হচ্ছে প্লাস মাইনাস √5, তার উপরে হচ্ছে কিউব, আর এদিকে প্লাস 3, আর x মাইনাস 1/x এর মান হচ্ছে প্লাস মাইনাস √5। এখন পরের লাইনে চলে যাচ্ছি, ওই মানটা আবারও লিখে নিলাম। এখন দেখো এখানে প্লাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে। প্লাসের উপরে পাওয়ার যাই থাকুক না কেন প্লাস প্লাসই থাকে, আর মাইনাসের উপরে যদি পাওয়ার বিজোড় সংখ্যা থাকে তখন মাইনাস থেকে যায়। তার মানে এখানে আমাদের প্লাস মাইনাস, উপরে প্লাস মাইনাসের উপরে কিউব করলে প্লাস মাইনাসই থেকে যাচ্ছে, আর √5 এর উপরে কিউব মানে হচ্ছে 5√5। 3-র উপরে যদি √3-র উপরে যদি কিউব থাকে, সেটার পরিবর্তে আমরা না ভেঙে সরাসরি লিখতে পারি 3√3। যদি 7-এর উপরে কিউব থাকে, √7-এর উপরে কিউব থাকে, ওটাকে ভেঙে শেষ পর্যন্ত আসবে 7√7। তো আর আমি ওইটা ভাঙলাম না, সরাসরি এই মানটাই লিখে নিলাম। তারপর এখানে দেখো 3 দ্বারা গুণন দেব √5কে, এই 3-র আগে হচ্ছে প্লাস, আর √5-এর আগে প্লাসও আছে মাইনাসও আছে। তাহলে আমরা যদি প্লাসের সাথে প্লাস গুণন দিই প্লাস হয়, আবার প্লাস মাইনাসে গুণন দিলে মাইনাস হয়। তার মানে একবার প্লাস চিহ্ন আসতেছে, আবার মাইনাস আসতেছে, তো আমরা দুটা চিহ্ন একসাথেই লিখে নিলাম। আর এটার সাথে এটা যদি আমরা যোগ করি ধনাত্মক মান নিলে প্লাস 5√5, আর এদিকে প্লাস 3√5। তাহলে 5 আর 3 যোগ দিলে আসবে হচ্ছে 8√5, আবার মাইনাসের মান নিলে মাইনাস 8√5। এটি আমাদের খ নং প্রশ্নের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন 33-এর গ নংয়ে চলে যাচ্ছি। এই অঙ্কটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন সময় বিভিন্ন বোর্ডে এই ধরনের প্রশ্ন কিন্তু দিয়েছে, তাই তোমাদেরকে বিশেষভাবে রিকোয়েস্ট করব, অবশ্যই এই অঙ্কটি অধিক মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। বিভিন্ন জন বিভিন্নভাবে অঙ্ক করতে পারো, তবে আমি তোমাদের কাছে যেটা সাজেস্ট করব, আমার কাছে মনে হয় আমি যে নিয়মে করে দিচ্ছি এটাই সবচেয়ে সহজ নিয়ম। কেন সহজ নিয়ম মনে হয়? কারণ এই রাশি দেখে আমরা প্রথমেই বলে দিতে পারবো যে অঙ্কের সমাধানের জন্য কি করতে হবে। আবার ভিন্ন নিয়মও আছে, তোমাদের কাছে যদি সেই ভিন্ন নিয়মগুলো সহজ মনে হয় অবশ্যই তোমরা সেই নিয়মটাই ফলো করবে। আমার নিয়মেই যে করতে হবে তা কিন্তু না, এক একজনের এক এক নিয়ম পছন্দ হতে পারে। তো দেখো, আমি তোমাদের সমাধানের শুরুতে যে কথাটা বলবো, আগে মানটা লিখে নেই। ক নং হতে পাই x + 1/x সমান হচ্ছে 3। এখন মূল আলোচনায় আসি। তোমাদের যদি এরকম রাশি দেওয়া থাকে, অর্থাৎ পঞ্চঘাতের অঙ্ক x⁵ প্লাস 1/x⁵, এই পঞ্চঘাতের অঙ্ক থাকলে তোমরা দুটি সমীকরণ বের করে নিবা। প্রথমে কিসের সমীকরণ? একটা হচ্ছে x³ প্লাস 1/x³ এর মান বের করে নিবা। যদি এখানে প্লাস চিহ্ন থাকে, প্লাস চিহ্ন থাকলে x³ প্লাস 1/x³, আর একটা সমীকরণ লাগবে হচ্ছে x² প্লাস 1/x²। এই দুইটা সমীকরণের মান আমরা এখানে বের করে নেব। প্লাস চিহ্ন থাকলে দুইটা প্লাসের মান বের করলেও হবে, অথবা দুইটা সমীকরণের মান মাইনাস নিলেও হবে। কিন্তু যদি মাইনাস থাকে তাহলে কিউবেরটা মাইনাসের মান বের করতে হবে। আমরা এখন সমাধান শুরু করি। হয়তো অনেকেই বুঝতে পারোনি, অঙ্কের সমাধান করলে বাকিটুকু বুঝতে পারবে। আমরা প্রথমে x³ প্লাস 1/x³ এর মান নির্ণয় করব। তো এটার মান নির্ণয়ের জন্য হোল কিউব করে নিলাম। খ নাম্বারে আমরা প্লাসের মান না বের করে মাইনাসের মান বের করেছিলাম, কারণ প্রশ্নতে মাইনাসই ছিল। এখন আমরা এই প্লাসের রাশির মান বের করব। তো এখানে সূত্র লিখলাম a + b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a + b। x + 1/x এর মান হচ্ছে 3। তার আগে এখানে আমরা x এর সাথে x ভাগ করে দিলাম, 3³ আর একদিকে মাইনাস 3 ইন্টু 3, কারণ x + 1/x এর মান হচ্ছে 3। 3-র উপরে কিউব মানে হচ্ছে 27, আর এখানে 3 × 3 = 9। 27 থেকে 9 বাদ দিলে আমরা পাই হচ্ছে 18। এটাই সমীকরণ 1। আমি একটু আগে যে কথা বলেছিলাম, পঞ্চঘাতের অঙ্ক বের করার জন্য আমরা একটা সমীকরণ a³ প্লাস b³ এর বের করব, আর একটা বের করব a² প্লাস b² এর, যদি মাঝখানে প্লাস থাকে, আর মাইনাস থাকলে
একটা সমীকরণ প্লাসের নিতে হবে আর একটা মাইনাসের নিতে হবে। এখন আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান বের করব। আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের প্লাসের সূত্রটা বসাই। সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এক্সের সাথে এক্স ভাগ হয়ে যায়, তাহলে ব্র্যাকেটের বাইরে থাকে হচ্ছে 2 1 কে 2, আর এদিকে এক্স প্লাস 1 ভাগ এক্সের মান হচ্ছে 3, তার উপর স্কোয়ার, আর এদিকে -2। 3-এর উপর স্কোয়ার মানে 3 গুণন 3 করলে আমরা পাই হচ্ছে 9, সেখান থেকে 2 বাদ যাবে, বাদ দিলে আমরা এই রাশিটার মান পাচ্ছি 7। এটা সমীকরণ 2। এইভাবে দুটি সমীকরণ আমরা বের করে নেব। কখনো কখনো খ নাম্বারে এই একটা সমীকরণের মান তোমাদের জন্য দেওয়া থাকবে, তখন আর অতিরিক্ত আর একটা সমীকরণ বের করতে হবে। এই সমীকরণ বের করার পর আমাদের মূল কাজ শেষ। এখন সামান্য 2-4টা লাইন থাকবে, সেটা হচ্ছে এই 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ আমরা গুণ করব। সমীকরণ 1 ও 2 গুণ করে পাই, বাম পক্ষের সাথে বাম পক্ষ গুণন দেব, ডান পক্ষের সাথে ডান পক্ষ গুণন। এখানে বাম পক্ষে x³ প্লাস 1/x³ আর এখানে স্কোয়ারগুলো আছে, আর ডান পক্ষে আছে 18 আর এখানে হচ্ছে 7। আমরা গুণন অবস্থায় লিখে নিলাম। এখন গুণ করো। একটু মনোযোগী হও, কারণ এই গুণনটা অনেকেই বুঝতে পারে না। x³ দ্বারা এ পাশের দুটি পদ আছে, দুটি পদকে আগে গুণন করি। প্রথমে x³ সাথে x² গুণন। আমরা জানি গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো ভিত্তিগুলো যদি একই হয়, এখানে ভিত্তি x, এখানেও ভিত্তি x, ভিত্তিগুলো একই হলে পাওয়ারগুলো যোগ হয়। এখানে পাওয়ার হচ্ছে 3 আর এখানে পাওয়ার হচ্ছে 2, তাহলে একটা x লেখে এই 3 আর 2 যোগ করে আমরা পাওয়ার দিয়ে দিলাম হচ্ছে 5। এখন x³ সাথে 1 ভাগ x² গুণন। x³ 1-এর সাথে সরাসরি গুণন হবে, গুণন হয়ে আমরা পাই x³ ভাগ x²। তাহলে x³ দ্বারা গুণন শেষ, এখন 1 ভাগ x³ দ্বারা গুণন। এই 1 x² সাথে গুণন হবে, তাহলে উপরে x² ভাগ হচ্ছে x³। তারপর 1 ভাগ x³ সাথে 1 ভাগ x² গুণন, এটাও ভগ্নাংশ এটাও ভগ্নাংশ। ভগ্নাংশের গুণন হরের সাথে হর গুণন, লবের সাথে লব, তাহলে 1 1 কে 1, x³ আর স্কোয়ার গুণন দিলে x⁵, আর এদিকে 18 আর 7 গুণন দিলে 126। তারপর আমরা বের করব হচ্ছে x³ প্লাস 1 ভাগ x³ এর মান। এই দুটাকে আমরা একত্রে লিখি। আমি আগের রাশিটা আবারও লিখে নিলাম। এখন x³ এর সাথে 1 ভাগ x³ লিখে নিলাম, তাহলে আমরা যে রাশির মান বের করব সেটা কিন্তু এখানে পেয়ে গেছি। আর এখানে x³ কে x² দ্বারা ভাগ দিলে তাকে হচ্ছে x, আর এখানে উপরে 1 থাকে, নিচে হচ্ছে x থাকে। x প্লাস 1 ভাগ x এর মান হচ্ছে কত, আমরা পরের লাইনে বসাই 3, আর এদিকে সমান দিয়ে যা আছে তাই। 3 আছে যোগ, অপর পাশে গেলে বিয়োগ হবে। 126 থেকে আমরা যদি 3 বাদ দিই পাই হচ্ছে 123। এটি আমাদের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বীজগণিতিক রাশির 73 পৃষ্ঠার অনুশীলনী 3.5-এর 33 নং প্রশ্নের সমাধান এ পর্যন্তই থাকবে। পরবর্তীতে হাজির হব 74 পৃষ্ঠার সমাধান নিয়ে। আর সেই টিউটোরিয়ালগুলো যদি তোমরা সবার আগে পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখতে হবে। এতক্ষণ যারা কষ্ট করে সাথে ছিলে তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি এই টিউটোরিয়াল থেকে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।